আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের কোষ রসায়ন অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা আমাদের বইতে দেখলাম একটু রসকসহীনভাবে উপস্থাপন করা হয়েছে, বাট ভাইয়া চেষ্টা করব এই জিনিসটাকে একদম সহজ করে, একদম মজার সাথে, গল্পের সাথে তোমাদেরকে এক্সপ্লেন করতে। সেটা হচ্ছে এনজাইমের ক্রিয়াকৌশল। একটা এনজাইম সে আসলে বেসিক্যালি কিভাবে আমাদের একটা বিক্রিয়া সংগঠিত করতে সাহায্য করে, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করবো। এবং এই জিনিসটার সাথেই ভাইয়া যে সাবজেক্টে পড়াশোনা করছি, ফার্মেসির কিন্তু খুবই ভালো একটা খাতির আছে, ঠিক আছে? আমরা যে বিভিন্ন ওষুধ টষুধ ডিজাইন করি, সেই জিনিসটা কিন্তু এই মেকানিজমের উপরই নির্ভর করে আমরা ডিজাইন করি, ঠিক আছে? সো চলো আমরা আজকে এই জিনিসটা একদম মজার সাথে ইন্টারেস্টিংভাবে শেখার চেষ্টা করি। প্রথম যেটা কথা, আমরা সবাই জানি এনজাইম। এনজাইম এই জিনিসটা আসলে এক ধরনের প্রোটিন। এনজাইম জিনিসটা আসলে ওয়ান কাইন্ড অফ প্রোটিন। এবং এই প্রোটিনটা আসলে কি কাজ করে? এই প্রোটিনটা যে কাজটা করে সেটা বিভিন্ন বিক্রিয়া সংগঠিত করতে সাহায্য করে। একজন ঘটক যেরকম একটা বিয়েকে ইজি করে দেন, ঠিক আছে, একটা বিয়ে ঘটাইতে সাহায্য করেন, ঠিক তেমনি একটা এনজাইম হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ প্রোটিন, এই জিনিসটা আসলে বিভিন্ন বিক্রিয়াকে সহজে ঘটতে সাহায্য করে, ঠিক আছে? ধরো কথার কথা, একটা বিক্রিয়া আছে, এটা এ প্লাস বি। একটা এনজাইম ছাড়া এই বিক্রিয়াটা ঘটতে যত সময় লাগতো, দেখা যায় যে এখানে যদি সেই এনজাইমটা উপস্থিত থাকে, ধরো এক্স একটা এনজাইম উপস্থিত থাকতেছে, এই এক্স এনজাইমটার উপস্থিতিতে এই বিক্রিয়াটা আরো দ্রুত ঘটবে, ঠিক আছে, অনেক দ্রুত ঘটে যাবে। তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে এনজাইম সেই জিনিসটা আসলে একটা বিক্রিয়াকে খুব দ্রুত ঘটাইতে সাহায্য করে। এখন কথা কিভাবে সাহায্য করে, এই জিনিসটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব, ঠিক আছে? সেটা কি বলা হয় এনজাইমের ক্রিয়াকৌশল কিংবা মেকানিজম অফ এনজাইম অ্যাকশন। আচ্ছা, যে কোনো এনজাইম, দুনিয়াতে যত এনজাইম আছে, সব এনজাইমের ক্রিয়াকৌশল, মেইন ক্রিয়াকৌশলটা আসলে একই রকম। সে যে কাজটা করে, এনজাইম দেখো অনেক বড় একটা স্ট্রাকচার, কিন্তু এনজাইম কিন্তু অনেক বড় একটা প্রোটিন। তার তুলনায় আমাদের বিক্রিয়কের সাইজ কিন্তু খুবই ছোট। বিক্রিয়কের সাইজ কিন্তু দেখো খুবই কিন্তু ছোট। এখন এত ছোট একটা বিক্রিয়ক, নিশ্চয়ই একটা এনজাইমের সব জায়গায় এসে যুক্ত দিতে পারবে না, সব জায়গায় এসে যুক্ত দিতে পারবে না। সে নিশ্চয়ই এনজাইমের সুনির্দিষ্ট কোনো একটা এলাকাতে এসে যুক্ত হতে পারবে। সো আমরা মনে রাখবো যে এনজাইমের যেই এলাকাতে, এনজাইমের যেই এলাকাতে বিভিন্ন বিক্রিয়ক এসে সংযুক্ত হইতে পারে, সেই এলাকাটাকে বলা হয় তার অ্যাক্টিভ সাইট। সেই এলাকাটা কি বলা হয়? তার অ্যাক্টিভ সাইট বলা হয়। তাহলে অ্যাক্টিভ সাইটের সংজ্ঞাটা কি আমরা মনে রাখবো? অ্যাক্টিভ সাইট একটা এনজাইমের সেই এলাকা বা সেই অঞ্চল, যেই অঞ্চলে এসে কোনো একটা বিক্রিয়ক যুক্ত হতে পারে, কোনো একটা সাবস্ট্রেট যুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছো, এ এটা একটা সাবস্ট্রেট বা বিক্রিয়ক, বি এটা আরেকটা সাবস্ট্রেট বা বিক্রিয়ক, এবং এই যে এনজাইম, সেই এনজাইমে এ এবং বি এই দুজনকে সংযুক্ত করে নেওয়ার জন্য দুইটা অ্যাক্টিভ সাইট আছে। এখন প্রথমে যে জিনিসটা হবে সেটা এ এবং বি এই দুইটা বিক্রিয়ক বা এই দুইটা সাবস্ট্রেট এসে এই এনজাইমটার সাথে তার অ্যাক্টিভ সাইট যুক্ত হবে। যুক্ত হওয়ার পর আলটিমেটলি যে জিনিসটা গঠিত হবে সেটাকে বলা হবে এনজাইম এবং সাবস্ট্রেটের একটা কমপ্লেক্স। তাহলে কাহিনী বুঝছো? ফার্স্টে কি হবে? ফার্স্টে যে জিনিসটা হবে, খুবই সিম্পল কথা, কিছু পরিমাণ বিক্রিয়ক বা সাবস্ট্রেট যার উপরে এই এনজাইমটা কাজ করে কথা, সেই বিক্রিয়কগুলো এসে এই এনজাইমের অ্যাক্টিভ সাইট বরাবর যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে যেটা গঠন হবে সেটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হওয়ার পর খুব দ্রুত এই এ এবং বি এর মাঝে বিক্রিয়া সংগঠিত হয়ে যাবে, ঠিক আছে? এ এবং বি এর মাঝে খুব দ্রুত বিক্রিয়াটা সংগঠিত হয়ে গেলে তাদের থেকে তাদের যে প্রোডাক্ট সি, সেটা কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে যাবে। এবং দেখো বিক্রিয়াটা যখন শেষ হবে তখন এনজাইম কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় আছে। এনজাইম কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় আছে। তাহলে দুনিয়াতে যত এনজাইম আছে, সব এনজাইমের মেইন ক্রিয়াকৌশল বা মেইন মেকানিজম কিন্তু একই রকম। সেই জিনিসটাকে আমরা মনে রাখবো। এনজাইম সর্বপ্রথম তার যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটকে যুক্ত করে নেই, গঠন করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং খুব দ্রুত এই বিক্রিয়কগুলোর মাঝে বিক্রিয়া হইতে সাহায্য করে। এবং বিক্রিয়া শেষে প্রোডাক্ট যখন তৈরি হয়ে যায় তখন এনজাইম কিন্তু সে টোটালি অপরিবর্তিত থাকে। এনজাইমের নিজের কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে না, ঠিক আছে? বা এনজাইম নিজে কিন্তু সরাসরি কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, সে জাস্ট বিক্রিয়াটা ঘটাইতে সাহায্য করে। সো জিনিসটা অনেকটা কিন্তু আমাদের বাস্তব জীবনের মতোই। বাস্তব জীবনে আমরা যেরকম দেখি যে ঘটক সে কিন্তু একটা বিয়েকে সম্পন্ন করতে, ঘটাইতে সাহায্য করে। সে কিন্তু নিজে বিয়ে করে ফেলে না, ঠিক আছে? তার নিজের অবশ্য অন্য জায়গায় বিয়ে হবে, ঠিক আছে, এটা ওটা আলাদা কথা। কিন্তু ঘটকালি করতে গেলে সে নিজে বিয়ে করে না। ঘটকালি করতে গেলে সে একটা বিয়ে
সম্পন্ন হইতে বা বর এবং কনেকে একসাথে মিলাই দিতে হচ্ছে সে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। সো এনজাইম কিন্তু হুবহু সেম কাজটাই করলো। এখন মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছিল না, মাঝখানে এই জায়গাতে কিন্তু একটা ঘটনা ঘটে গেছিল। কি ঘটনা ঘটছিল? আমরা কিন্তু বলছিলাম যে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন গঠন হয় তখন এ এবং বি দুইটা যে সাবস্ট্রেট বা দুইটা যে বিক্রিয়ক তাদের মাঝে খুব দ্রুত বিক্রিয়া ঘটে যায়। তাহলে আমাদের মনে এখন নিশ্চয় প্রশ্ন হইতেছে যে এই যে এ এবং বি তারা আলাদা থাকলে তাদের মাঝে বিক্রিয়া হইতে অনেক সময় লাগতো, কিন্তু যেই মাত্র তারা এই বরাবর যুক্ত হয়ে গেছে, এনজাইমের সাথে যুক্ত হয়ে গেছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন গঠন করছে তখন কি এমন হয় যে তাদের মাঝে খুব দ্রুত বিক্রিয়া ঘটে যায়, তাদের মাঝে খুব দ্রুত বিক্রিয়া ঘটে যায়। সেই জিনিসটাই আমরা নিচের অংশে হচ্ছে এক্সপ্লেন করব, সেই জিনিসটা আমরা নিচের এই অংশে এক্সপ্লেন করব, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের বইতে নাই, বাট ভাইয়া হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে ইন্টারনেটের রিসোর্স ঘেটে কিন্তু এই জিনিসগুলো বের করছে যাতে তোমাদেরকে ইজিলি হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারি। সো মনে রাখবা যখনই হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, কোনো একটা রাসায়নিক যখন বিক্রিয়া ঘটে তখন বুঝতেই পারতেছো এ এর ভিতরে যদি হচ্ছে কোনো বন্ধন থাকে বা বি এর নিজের ভিতরে যদি কোনো ধরনের বন্ধন থাকে সে বন্ধনগুলোকে ভাঙতে হয়, সে বন্ধনগুলোকে ভাঙতে হয় এবং এ এবং বি এর মাঝে নতুন বন্ধন কিন্তু গঠিত হইতে হয়, নতুন বন্ধন গঠিত হইতে হয়, তারপর গিয়ে হচ্ছে সে সিতে কিন্তু পরিণত হয়। তাহলে আমরা মনে রাখবো যে যখনই হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হইতে হবে তখন যেই বিক্রিয়ক অণুগুলো আছে তাদের নিজেদের মাঝে যে বন্ধনগুলো আছে সেগুলোকে ভাঙতে হয় এবং তাদের এই দুইজনের মাঝে নতুন করে হচ্ছে বন্ধন কিন্তু গঠিত হয়, তাহলে গিয়ে হচ্ছে একটা বিক্রিয়া কিন্তু সংগঠিত হয়। এখন একটু সিম্পলি চিন্তা করো যে রাসায়নিক বন্ধন ভাঙতে এবং নতুন রাসায়নিক বন্ধন গঠিত হইতে নিশ্চয়ই এখানে শক্তি প্রয়োজন এবং সেই শক্তিটাকে আমাদের কেমিস্ট্রির ভাষায় বলা হয় সক্রিয়ণ শক্তি কিংবা অ্যাক্টিভেশন এনার্জি। কি বলা হয়? সক্রিয়ণ শক্তি কিংবা অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা জাস্ট সিম্পলি মনে রাখবো এখান থেকে যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হইতে হইলে তাকে হচ্ছে সক্রিয়ণ শক্তির একটা বাধা পার হইতে হবে, ঠিক আছে। মিনিমাম এতটুকু সক্রিয়ণ শক্তি যদি অর্জন করতে পারে তখনই কেবলমাত্র হচ্ছে এই বিক্রিয়াটা সংগঠিত হইতে পারবে, ঠিক আছে। সো এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তির পাহাড় কিংবা সক্রিয়ণ শক্তির হিল, অ্যাক্টিভেশন এনার্জি হিল। এই হিল আগে পার হইতে হয়, পার হয়ে তারপর গিয়ে হচ্ছে এই বিক্রিয়াটা সংগঠিত হবে। এখন বুঝতে পারতেছো এই পাহাড়, ঠিক আছে, এটাকে কিন্তু হচ্ছে গ্রাফিক্যালি এই কারণে প্রেজেন্ট করা হয়েছে যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজিলি ক্লিয়ার হইতে পারে। বুঝতে পারতেছো এই পাহাড় বেয়ে তুমি যদি হচ্ছে ওঠা শুরু করো তাহলে কিন্তু খুব কষ্ট হবে না? এই পাহাড় বেয়ে ওঠা শুরু করলে তোমার পক্ষে কিন্তু খুব কষ্ট হবে। সো আমরা মনে রাখবো যে সচরাচর যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এনজাইমের অনুপস্থিতিতে বা এনজাইম ছাড়া যদি সংগঠিত হইতে হয় তখন দেখা যায় যে এই সক্রিয়ণ শক্তির মানটা বা সক্রিয়ণ শক্তির এই বাধাটা অনেক বেশি থাকে, ঠিক আছে। এবং সেই সক্রিয়ণ শক্তির বাধা পার হয়ে এই বিক্রিয়াটা সংগঠিত হইতে গেলে অনেক সময় লেগে যায়, ঠিক আছে, অনেক সময় লেগে যায়। কিন্তু যেই মাত্র দেখো এনজাইম এসে এখানে হচ্ছে কাজ করে, এনজাইম যেই মাত্র এখানে এন্ট্রি নিছে, এনজাইমের ভিতরে যখন হচ্ছে এই সাবস্ট্রেটগুলো ঢুকে যায় তখন এখানে তৈরি হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এবং এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যেই কাজটা করে সেটা হচ্ছে এই সক্রিয়ণ শক্তির মানটাকে অনেক কমাই দেয়, এই সক্রিয়ণ শক্তির যে বাধাটা আছে সেই বাধাটাকে অনেক কমাই দেয়। তাহলে বুঝতে পারতেছো এই সক্রিয়ণ শক্তির মান বা এই সক্রিয়ণ শক্তির বাধা যেটা আছে সেটা যদি অনেক কমে যায়, ঠিক আছে, আগের চেয়ে দেখো আগে কি বিশাল বড় একটা তোমার হচ্ছে পর্বত ছিল বা পাহাড় ছিল, এখন দেখো এই জিনিসটা কিন্তু অনেক নিচু হয়ে গেছে না? এই জিনিসটা কিন্তু অনেক নিচু হয়ে গেছে। এবার কিন্তু ইজিলি হচ্ছে এই পাহাড় পাড়ি দেওয়া যাবে বা হচ্ছে এই তোমার হচ্ছে বিক্রিয়কগুলোর মাঝে কি হতে পারবে, বিক্রিয়া কিন্তু ইজিলি হইতে পারবে। তাহলে আমরা মনে রাখবো এখান থেকে মেইন কথা এটাই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা সক্রিয়ণ শক্তি, কোন একটা বিক্রিয়া ঘটতে গেলে যে সক্রিয়ণ শক্তির প্রয়োজন সেই সক্রিয়ণ শক্তির মানকে অনেক কমাই দিই, ফলে বিক্রিয়ক অণুগুলোর মাঝে খুব দ্রুত হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হইতে পারে। এই কারণে দেখা যায় যে এনজাইমের উপস্থিতিতে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি অনেক অনেক গুণ বেড়ে যায়, ঠিক আছে। এবং 1-2 গুণ না, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই রাসায়নিক বিক্রিয়ার গতি প্রায় 300-400 গুণ পর্যন্ত হচ্ছে বৃদ্ধি হইতে পারে, ঠিক আছে, 300-400 গুণ পর্যন্ত বৃদ্ধি হইতে পারে জাস্ট বিকজ অফ দ্য প্রেজেন্স অফ অ্যান এনজাইম, ঠিক আছে। আশা করি হচ্ছে মেইন কাহিনীটা বুঝতে পারছো। এটাই কিন্তু সকল এনজাইম, দুনিয়াতে যত এনজাইম আছে সকল এনজাইমের মেইন মেকানিজম কিন্তু এটাই। এখন তোমাদের বইতে মেইনলি আলোচনাটা যেটা নিয়ে করা হয়েছে, আলোচনাটা কিন্তু এই অংশটা নিয়ে করার কথা ছিল, বাট এই অংশটাতে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আলোচনাটা মেইনলি করা হয়েছে হচ্ছে এই জায়গা বরাবর, এই জায়গা বরাবর হচ্ছে করা হয়েছে যে একটা সাবস্ট্রেট কিভাবে হচ্ছে এনজাইমের সাথে যুক্ত হবে, একটা সাবস্ট্রেট কিভাবে হচ্ছে একটা এনজাইমের সাথে ইন্টারাকশন করবে বা যুক্ত হবে, সেই জিনিসটা নিয়ে তোমাদের বইতে মেইনলি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে হচ্ছে দুইটা মতবাদ আছে, দুজন বিজ্ঞানীর দুইটা মতবাদ আছে, একটা হচ্ছে তালা চাবি মতবাদ আর একটা হচ্ছে
আবেশীয় উপযুক্ততা মতবাদ কিংবা ইনডিউসড ফিট মতবাদ। দুইটা মতবাদই আসলে মেইনলি যেটা বলে সেটা হচ্ছে একটা সাবস্ট্রেট কিভাবে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হবে। ঠিক আছে, একটা সাবস্ট্রেট কিভাবে একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের যে দুইটা মতবাদ সম্পর্কে এখন পড়াশোনা করব সেই দুইটা মতবাদ কথাবার্তা বলে। কিন্তু এই সাবস্ট্রেটটা যুক্ত হওয়ার পর বাকি যত কাহিনী সব কাহিনী কিন্তু তালাচাবির মতবাদের ক্ষেত্রেও যা আবেশীয় উপযুক্ততা মতবাদ কিংবা ইনডিউসড ফিট মতবাদের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী। সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হবে, সক্রিয়ণ শক্তির মান কমে যাবে, দ্রুত হচ্ছে বিক্রিয়া হয়ে এনজাইম অপরিবর্তিত থাকবে, প্রোডাক্ট রিলিজ হয়ে যাবে। এই যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু পরবর্তীতে যে দুইটা মতবাদ নিয়ে আমরা আলোচনা করব সেই দুইটা মতবাদের ক্ষেত্রে সেম। জাস্ট এই যে সাবস্ট্রেট অণুগুলো আছে সেগুলা কিভাবে একটা এনজাইমের সাথে যুক্ত হচ্ছে সেইখানে দুইটা মতবাদে হচ্ছে একটু পার্থক্য আছে। সো চলো আমরা দুইটা মতবাদ জেনে ফেলি। প্রথম যে মতবাদটা সেটা হচ্ছে তালাচাবি মতবাদ। প্রথম যে মতবাদটা সেটা হচ্ছে তালাচাবি মতবাদ। নাম শুনে বোঝা যাচ্ছে তালাচাবি মতবাদ, তার মানে কি এখানে ঘটনাটা অনেকটা হচ্ছে তালা এবং চাবির মতো হবে। ঠিক আছে, একটা চাবি দিয়ে কেবলমাত্র একটা তালাই কিন্তু খোলা যায়। ঠিক আছে, একটা চাবি দিয়ে কেবলমাত্র একটা তালাই খোলা যায়। এরকম না যে আমার বাসার চাবি দিয়ে তোমার বাসার হচ্ছে তালা খুলে ফেলবো আমি, এটা কোনোভাবেই পসিবল না। ঠিক না? সো আমরা মনে রাখবো যে তালা চাবি এদের সম্পর্ক যেরকম সুনির্দিষ্ট, ঠিক আছে, আমরা কি মনে রাখবো তালা এবং চাবি এদের সম্পর্ক যেমন একদম সুনির্দিষ্ট, অর্থাৎ একটা চাবি দিয়ে একটা তালাই খোলা যায়, ঠিক তেমনি বিজ্ঞানী এমিল ফিশার, নামটা মনে রাখো, বিজ্ঞানী এমিল ফিশচার। ঠিক আছে, আচ্ছা নামটা একটু বানানটা একটু চেক করে নিও, আমার বানানো ভুল হইতে পারে। ঠিক আছে, বয়স টয়স হয়েছে আমার, সো বানান টানান ভুল হইতে পারে। এমিল ফিশার সাহেব, এমিল ফিশার সাহেব কি বলছেন? এমিল ফিশার সাহেব বলছেন যে প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের মাঝে সম্পর্কটা হচ্ছে অনেকটা তালাচাবের মতো, তালাচাবের মতো সুনির্দিষ্ট। ঠিক আছে, অর্থাৎ তার মতবাদ অনুযায়ী একটা এনজাইমের যেই অ্যাক্টিভ সাইট থাকে সেই অ্যাক্টিভ সাইটে একটা সুনির্দিষ্ট সাবস্ট্রেটই এসে যুক্ত হইতে পারবে। ঠিক আছে, অন্য কোনো আকার বা আকৃতির সাবস্ট্রেট এসে যুক্ত হইতে পারবে না। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে তালাচাবির মতবাদ অনুযায়ী এই যে সাবস্ট্রেট বা এই যে বিক্রিয়কটা আছে সেই বিক্রিয়কটা সুন্দর মতো এখানে ফিট হওয়ার কথা বা যুক্ত হওয়ার কথা, যুক্ত হয়ে বিক্রিয়া কিন্তু সংগঠিত করার কথা। কিন্তু এই যে সাবস্ট্রেট, ঠিক আছে, গোলাকৃতির বা হচ্ছে রসগোল্লা আকৃতির যে সাবস্ট্রেট, সে কিন্তু এখানে যুক্ত হইতে পারবে না। সে যদি এখানে যুক্ত হইতে না পারে তাহলে কিন্তু সেই বিক্রিয়াও সংগঠিত করতে পারার কথা না। সো এটা হচ্ছে তালাচাবির মতবাদের কথা। তাহলে তালাচাবির মতবাদ থেকে আমরা কি মনে রাখবো? তালাচাবির মতবাদ থেকে আমরা এটাই মনে রাখবো, দেখো বইতে কি বলা হয়েছে। বইতে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে এমিল ফিশার সাহেব এটাই প্রস্তাব করেন যে প্রত্যেকটা তোমার হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক হলো তালাচাবির মতো সুনির্দিষ্ট। এটাই হচ্ছে এই মতবাদের মেইন কথা। এবং তালাচাবির মতবাদ থেকে তোমাদের যদি হচ্ছে সৃজনশীলে আনসার করতে হয় বা তোমার হচ্ছে খতে আনসার করতে হয়, অবশ্যই এই লাইনটা উল্লেখ করতে হবে যে তালাচাবির মতবাদ অনুযায়ী বিজ্ঞানী এমিল ফিশারের মতে প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক হলো তালাচাবির মতো সুনির্দিষ্ট। অর্থাৎ একটা এনজাইম সবসময় একটা সাবস্ট্রেটের উপরই কাজ করতে পারবে, একাধিক সাবস্ট্রেটের উপর কাজ করতে পারবে না। এটা হচ্ছে তালাচাবির মতবাদের মেইন কথা। কিন্তু বিজ্ঞানীরা পরবর্তীতে যে জিনিসটা খেয়াল করলেন যে সব ক্ষেত্রে হচ্ছে এই মতবাদ খাটে না। ঠিক আছে, সব ক্ষেত্রে এই রুল বা এই নিয়ম হচ্ছে ফলো হয় না। যেমন কিছু কিছু এমন বিক্রিয়ক আছে বা কিছু কিছু এমন সাবস্ট্রেট আছে যেই সাবস্ট্রেটের যে আকার আকৃতি সেই আকার আকৃতি অনুযায়ী তার কিন্তু এই এনজাইমটার সাথে যুক্ত হওয়ারই কথা না, এই এনজাইমটার সাথে সে কোনোভাবেই যুক্ত হওয়ার কথা না। সো এনজাইমটার সাথে সে যদি যুক্ত না হয়, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার কথা না। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যদি তৈরি না হয় তার থেকে প্রোডাক্টও তৈরি হওয়ার কথা না। কিন্তু দেখা গেছে যে বাস্তবে হচ্ছে এই সাবস্ট্রেট গিয়ে এই এনজাইমটার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পর তাদের মাঝে হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন হচ্ছে এবং পরবর্তীতে প্রোডাক্টও তৈরি হচ্ছে। তার মানে বিজ্ঞানীরা বুঝলেন যে আমরা যে থিওরি দিছিলাম, আগে যে থিওরি দিছিলাম তালা চাবির মতো এই তোমার হচ্ছে অ্যাক্টিভ সাইট এবং সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক, এবং এই অ্যাক্টিভ সাইট একদম রিজিড, অ্যাক্টিভ সাইট কোনোভাবেই হচ্ছে পরিবর্তন হবে না, সে সবসময় এরকমই থাকবে। এই থিওরিটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, এই থিওরিটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তখনই তারা যেই মতবাদটা নিয়ে আসলেন সেটাকে বলা হয় আবেশীয় উপযুক্ততা মতবাদ কিংবা ইনডিউসড ফিট থিওরি। ইনডিউস বা হচ্ছে তোমার আবেশ, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হচ্ছে জাদু করা, এই জিনিসটা মানে হচ্ছে অনেকটা জাদু করা, বা তোমার উপস্থিতিতে কেউ যদি হচ্ছে মোহিত হয়ে যায় যে এত সুন্দর কেমন হতে পারে, ঠিক আছে, সো ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে আবেশ করা। ঠিক আছে, ওই জিনিসটাকে বলা হয় আবেশ করা বা অবশ করা। ঠিক আছে, সো দেখো একটু ভালো করে খেয়াল করো যে এই মতবাদটা আরো ইন্টারেস্টিং। এই মতবাদটা অনুযায়ী যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে এমন কোনো সাবস্ট্রেট যদি এনজাইমের কাছে আসে, এমন কোনো সাবস্ট্রেট যদি এনজাইমের কাছে আসে যেই সাবস্ট্রেটের আকার আকৃতি
এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে পরিপূরক না, এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে পরিপূরক না, সেই সাবস্ট্রেটের উপস্থিতিতে এনজাইম যে কাজটা করবে, এনজাইম যে কাজটা করবে সেটা হচ্ছে তার অ্যাক্টিভ সাইটে চেঞ্জ আনবে, তার অ্যাক্টিভ সাইটে চেঞ্জ আনবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ সাইটে চেঞ্জ আনলে বুঝতে পারতেছো এই সাবস্ট্রেট কি এখন ইজিলি হচ্ছে এই এনজাইমের সাথে যুক্ত হইতে পারবে। ঠিক আছে, এবং এটাই হচ্ছে তোমার এক্সপ্লেন করতে পারে যে কেন এমন সাবস্ট্রেটও এই এনজাইমের সাথে যুক্ত হতে পারে যার কিনা এর সাথে যুক্ত হওয়ার কথাই ছিল না। তাহলে বোঝা গেল যে ইনডিউসড ফিট মতবাদ বা আবেশীয় উপযুক্ততা মতবাদের আসল কাহিনীটা কি। বিজ্ঞানীরা বলছেন যে সাবস্ট্রেটের উপস্থিতিতে বা সাবস্ট্রেটের আবেশে এনজাইমের অ্যাক্টিভ সাইট পরিবর্তিত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যাওয়ার পর এই এনজাইমটা সাবস্ট্রেটটাকে নিজের অ্যাক্টিভ সাইটে ফিট করে নেয়, নিজের অ্যাক্টিভ সাইটে ফিট করে নেয়। ঠিক আছে, এবং বিক্রিয়াটা সম্পূর্ণ হইতে সাহায্য করে। এই জিনিসটাকে বলা হয় আবেশীয় উপযুক্ততা মতবাদ। তাহলে আমাকে একটু সিম্পলি বলতো যে তালাচাবি মতবাদ এবং আবেশীয় উপযুক্ততা মতবাদ এদের মাঝে মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য হচ্ছে তালাচাবি মতবাদ বলে একটা এনজাইমের যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইট হচ্ছে একদম রিজিড। ঠিক আছে, এটার তো জীবনও পরিবর্তন হবে না, এটার জীবনও পরিবর্তন হবে না, এটা যেমন আছে সবসময় এরকমই থাকবে। ঠিক আছে, এবং যেহেতু যেমন আছে সবসময় এরকমই থাকবে তার জন্য হচ্ছে এটা এবং যে সাবস্ট্রেট তাদের মাঝে সম্পর্ক হয় সুনির্দিষ্ট। অর্থাৎ যে সকল সাবস্ট্রেট বা যে সকল বিক্রিয়ক সেই জিনিসটা হচ্ছে এই স্ট্রাকচার বা এই আকৃতির সাথে পরিপূরক, শুধুমাত্র সেই গিয়ে এখানে যুক্ত হইতে পারবে। অন্য কোনো সাবস্ট্রেট বা অন্য কোনো আকৃতির সাবস্ট্রেট কিন্তু এখানে গিয়ে যুক্ত হইতে পারবে না। এটা হচ্ছে তালাচাবি মতবাদ। অন্যদিকে আবেশীয় উপযুক্ততা মতবাদ বা ইনডিউসড ফিট থিওরি যে জিনিসটা বলে সেটা হচ্ছে এই এনজাইমের অ্যাক্টিভ সাইট সবসময় ফিক্সড না, বা এনজাইমের অ্যাক্টিভ সাইট সবসময় হচ্ছে রিজিড না, এই জিনিসটা চেঞ্জ হইতে পারে। কার উপস্থিতিতে চেঞ্জ হবে? সাবস্ট্রেটের উপস্থিতিতে চেঞ্জ হবে। সাবস্ট্রেটের উপস্থিতিতে এমনভাবে সে চেঞ্জ করবে যেন এই সাবস্ট্রেটটাকে সে নিজের অ্যাক্টিভ সাইটে ফিট করে নিতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটার মাধ্যমেই হচ্ছে আমাদের একটা বিক্রিয়া কিন্তু সংগঠিত করতে একটা এনজাইম সাহায্য করে থাকে। সো এই কথাটাই হচ্ছে আমাদের এই জায়গাতে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের পরীক্ষাতে কি আসতে পারে? পরীক্ষাতে আসতে পারে যে এনজাইমের কাজের কৌশল ব্যাখ্যা করো বা এনজাইমের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে তোমাকে তালাচাবি মতবাদও ব্যাখ্যা করতে হবে এবং পাশাপাশি হচ্ছে তোমার ইনডিউসড ফিট থিওরি কিংবা হচ্ছে আবেশীয় উপযুক্ততা মতবাদও কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আর যদি ফিক্স করে দেয় একদম যে তালাচাবি মতবাদটা ব্যাখ্যা করো অথবা আবেশীয় উপযুক্ততা মতবাদ ব্যাখ্যা করো, ঠিক আছে, তাহলে জাস্ট ওই অংশটা ব্যাখ্যা করলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা কি, যে এনজাইম সবসময় কি একদম হচ্ছে স্মুথ ভাবে কাজ করতে পারে? তারে কি বাধা দেওয়ার কেউ নাই? আনসার হচ্ছে অবশ্যই আছে। ঠিক আছে, তাকে কিন্তু বাধা দেওয়ার অবশ্যই একটা জিনিস আছে। সো চলো এখন আমরা সেই জিনিসটা একটু চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো কথার কথা, একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে এটা, অ্যাক্টিভ সাইট হচ্ছে এটা। সো এখানে কোন ধরনের তোমার হচ্ছে সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারবে? নিশ্চয়ই এরকম ধরনের একটা সাবস্ট্রেট এসে যুক্ত হতে পারবে। এখন দেখা গেল যে এইরকম সাবস্ট্রেটের মতো হুবহু চেহারার আরেকটা রাসায়নিক পদার্থ আছে, যে রাসায়নিক পদার্থটা এই সাবস্ট্রেট আসার আগেই, সাবস্ট্রেট এখানে এসে যুক্ত হওয়ার আগেই সে গিয়ে হচ্ছে এখানে যুক্ত হয়ে বসে আছে। সো যেহেতু সে গিয়ে যুক্ত হয়ে বসে আছে, এই সাবস্ট্রেট যার কিনা আসলে যুক্ত হওয়ার কথা ছিল সে কিন্তু আর কি করতে পারবে না, যুক্ত হইতে পারবে না। এবং এক্স্যাক্টলি এই জিনিসটাই কাজে লাগে হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমরা যখন ড্রাগ ডিজাইন করি। ঠিক আছে, আমরা যখন বিভিন্ন ওষুধ ডিজাইন করি। ফর এক্সাম্পল ধরো এই যে যৌগটা, সেই যৌগটা হচ্ছে এনজিওটেনসিনের রিসিপ্টর, এনজিওটেনসিনের রিসিপ্টর। ঠিক আছে, এনজিওটেনসিনের রিসিপ্টর বা এনজিওটেনসিনের এমন একটা জায়গা যেখানে এনজিওটেনসিন এসে যুক্ত হতে পারে। সো এনজিওটেনসিন জিনিসটা যুক্ত হলে আমাদের ব্লাড প্রেশার হচ্ছে বেড়ে যায়। ব্লাড প্রেশার কি হয়? বেড়ে যায়। সো দেখা গেছে যে এরকম কিছু ড্রাগ ডিজাইন করা হয়েছে যে ড্রাগগুলোর স্ট্রাকচার অনেকটা এনজিওটেনসিনের মতো। সো এনজিওটেনসিনের মতো যেহেতু সে সুন্দর করে গিয়ে হচ্ছে এই জায়গাতে ফিট হয়ে যায়, এবং সে যেহেতু ফিট হয়ে এই জায়গাটা দখল করে ফেলছে, ফলে তখন কিন্তু আর এনজিওটেনসিন এসে এই জায়গাটা দখল করতে পারে না। এরকম ভাবে কিন্তু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের কিন্তু চিকিৎসা প্রদান করা হয়। ঠিক আছে, আশা করি হচ্ছে বুঝতে পারছো। এই জিনিসগুলো আসলে নিজেরা রিডিং পড়লে এবং চিত্রগুলো দেখলে এমনিতেই বুঝতে পারার কথা, বাট ভাইয়া হচ্ছে এক্সাম্পল দিয়ে চেষ্টা করছে আর একটু সহজ করে বুঝাই দিতে। এখন তাহলে বুঝতে পারছো যে যারা হচ্ছে এরকম বাধাবিঘ্ন ঘটায় সে সকল পদার্থকে কি বলা হবে? ইনহিবিটর বলা হবে, ইনহিবিটর। ঠিক আছে, যেমন এই যে ড্রাগগুলা, সেই ড্রাগগুলাকে কি বলা হয়? এই ড্রাগগুলাকে বলা হয় এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা ইনহিবিটর। এনজিওটেনসিন রিসেপ্টর ইনহিবিটর, তারা কি এনজিওটেনসিন রিসেপ্টরকে ব্লক করে রাখে বা ইনহিবিট করে রাখে, দখল করে রাখে। ফলে আসল যে এনজিওটেনসিন সে এসে আর যুক্ত হতে পারে না।
যুক্ত না হলে এনজিওটেনসিন যুক্ত হয়ে যে কাজ করার কথা সে ওই কাজ করতে পারবে না, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশার কিন্তু আর বাড়াইতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো আশা করি মেইন কাহিনী বুঝতে পারছো। এখন এখন এখানে আর একটু কথা আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু এনজাইমের এই যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইট ছাড়াও, এই অ্যাক্টিভ সাইট ছাড়াও আরেকটা সাইট আছে, আরেকটা সাইট আছে। তাহলে তার স্ট্রাকচার কিরকম হবে, আমি একটু এটা চেঞ্জ করে দিই। তাহলে দেখো তার স্ট্রাকচার কিরকম হতে পারে। তার স্ট্রাকচার হয় ধরো এরকম, কথার কথা, ধরো একটা এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে এটা, যেখানে এসে হচ্ছে আমাদের সাবস্ট্রেট যুক্ত হবে। আর এটা এমন একটা সাইট, ঠিক আছে, এই জিনিসগুলা চিত্র এঁকে না বোঝাইলে তুমি বুঝবা না। এটা একটা এনজাইমের এমন একটা সাইট যেটা কিনা তার মেইন অ্যাক্টিভ সাইট না, মেইন অ্যাক্টিভ সাইট না, অ্যাক্টিভ সাইট বাদেও অন্য আরেকটা সাইট, যে সাইটটাকে বলা হয় এলোস্টেরিক সাইট। যে সাইটটাকে কি বলা হয়, এলোস্টেরিক সাইট। ঠিক আছে, এলোস্টেরিক সাইট। তাহলে এলোস্টেরিক সাইট জিনিসটা কি, কোনো কোনো এনজাইমের অ্যাক্টিভ সাইট ছাড়াও এমন কিছু স্থান থাকে যে স্থানে এসে বিভিন্ন পদার্থ যুক্ত হতে পারে। সিম্পল ভাষায় বললে সংজ্ঞাটা এটাই দাঁড়ায়। সো সেই অঞ্চলগুলোকে বলা হয় এলোস্টেরিক সাইট। সো এমন কিছু পদার্থ আছে যে পদার্থগুলা কোথায় এসে যুক্ত হতে পারে, এই এলোস্টেরিক সাইটে এসে যুক্ত হতে পারে। ধরো কথার কথা, এমন একটা পদার্থ আছে যে পদার্থগুলা এই এলোস্টেরিক সাইটে এসে এরকম ভাবে ধরো যুক্ত হইতে পারে। সো তারা যুক্ত হইলে ঘটনা যেটা হয়, তারা যুক্ত হইলে ঘটনা যেটা হয় যে এনজাইমটার 3D কনফিগারেশনে চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এনজাইমটার ধরো আগে এনজাইমটার স্ট্রাকচার ছিল এরকম, আগে এনজাইমটার স্ট্রাকচার ছিল এরকম, যে কারণে এরকম গোল্লা আকৃতির কোনো ধরনের সাবস্ট্রেট এসে তার সাথে যুক্ত হইতে পারতো না, তার সাথে কি হতে পারতো না, যুক্ত হইতে পারতো না। বুঝতে পারছো, এরকম যদি অ্যাক্টিভ সাইট থাকে, সেই অ্যাক্টিভ সাইটের সাথে এরকম সাবস্ট্রেট এসে যুক্ত হইতে পারবে না, এটাই তো স্বাভাবিক। এখন দেখা যায় যে এরকম কিছু পদার্থ ধরো মানবদেহে পাওয়া যায়, এটা অন্য একটা পদার্থ, ধরো এটা হচ্ছে এক্স নামক একটা পদার্থ। এই এক্স নামক পদার্থটা দেখা যায় যে এই যে এনজাইমটা, সেই এনজাইমের মেইন অ্যাক্টিভ সাইটে এসে যুক্ত হয় না, সে এসে যুক্ত হয় হচ্ছে এলোস্টেরিক সাইটে। সে এসে কোথায় যুক্ত হয়, এলোস্টেরিক সাইটে যুক্ত হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন এলোস্টেরিক সাইটে এসে যুক্ত হয় তখন এই এনজাইমটা তার আকৃতি পরিবর্তন করে ফেলে, আকৃতি পরিবর্তন করে সে এরকম একটা খাঁজ তৈরি করে দেয়। তাহলে কি করবে, তাহলে এখন কিন্তু এই সাবস্ট্রেট এসে ইজিলি যুক্ত হতে পারবে। ঠিক আছে, এখন কিন্তু এই সাবস্ট্রেট এসে ইজিলি যুক্ত হতে পারবে। তাহলে এই যে পদার্থটা এক্স নামক যে পদার্থটা ছিল, এক্স নামক যে পদার্থটা, সেই পদার্থটা কি করলো, সে পদার্থটা এখানে এই পদার্থটাকে যুক্ত হইতে সাহায্য করলো। কাজেই তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে, তোমাদের বই অনুযায়ী দেখো কি বলা হয়েছে, দেখো তাদেরকে বলা হয় ইফেক্টর অণু। তাদেরকে কি বলা হয়, ইফেক্টর অণু। এক্স কি কি বলা হবে, এক্স কি বলা হবে, ইফেক্টর অণু। তার একটা ইফেক্ট আছে, ঠিক আছে, তার একটা ইফেক্ট আছে এই ফুল মেকানিজমের উপর। সো ইফেক্টর অণু সেটা ইনহ্যান্সারও হইতে পারে বা প্রমোটারও হইতে পারে, আবার সে হচ্ছে ইনহিবিটরও হইতে পারে। ধরো সে যুক্ত হওয়ার ফলে এখানে আমরা দেখতেছি এখন নতুন সাবস্ট্রেট এসে যুক্ত হইতে পারে, অর্থাৎ এনজাইমটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমরা তাকে বলবো এই ইফেক্টর অণুটা হচ্ছে অ্যাক্টিভেটর, বা হচ্ছে এই ইফেক্টর অণুটা হচ্ছে ইনহ্যান্সার, ঠিক আছে, প্রমোটার, বিভিন্ন নামে একে ডাকা যায়, কোনো সমস্যা নাই। বাট এই অণুটা এসে যুক্ত হওয়ার ফলে ধরো আগে এনজাইমটার স্ট্রাকচার ছিল এরকম, এখন ঘটনা হয়ে গেছে উল্টা, এখন ঘটনা হয়ে গেছে উল্টা। এ এসে যখন যুক্ত হয়েছে তখন এনজাইমের স্ট্রাকচার হয়ে গেছে এরকম, ফলে আগের মতো কিন্তু আর সাবস্ট্রেট এসে অ্যাক্টিভ সাইটে যুক্ত হইতে পারবে না। তখন এই যে তোমার ইফেক্টর মলিকুল, তাকে বলা হবে সে হচ্ছে ইনহিবিটর বা অ্যান্টাগনিস্ট। ইনহিবিটর বা অ্যান্টাগনিস্ট আসলে একই জিনিসের অনেক অনেক নাম আছে বায়োলজিতে। সো তাকে বলা হবে তখন ইনহিবিটর বা অ্যান্টাগনিস্ট। তাকে কি বলা হবে, ইনহিবিটর কিংবা অ্যান্টাগনিস্ট। সো এরকম বিভিন্ন জিনিস আছে। সো তোমাদের বইতে আপাতত এলোস্টেরিক এনজাইম সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। অর্থাৎ এলোস্টেরিক এনজাইম কাকে বলা হয়, কিছু কিছু এনজাইম আছে যাদের একাধিক সাব ইউনিট আছে। একাধিক সাব ইউনিট মানে কি, একাধিক সাব ইউনিট মানে হচ্ছে তার মেইন একটা অ্যাক্টিভ সাইট থাকবে, এটা ছাড়াও তার আরো অনেক ধরনের সাইট থাকবে যে সাইটে এসে বিভিন্ন পদার্থ যুক্ত হইতে পারবে। এদের আকার আকৃতি সহজেই হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল কেন পরিবর্তনশীল, এখন কিন্তু আমি কিন্তু বুঝাই পেয়েছি অলরেডি, আশা করি বুঝতে পারছো। এই ধরনের এনজাইমকে বলা হয় এলোস্টেরিক এনজাইম। এই এলোস্টেরিক এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইফেক্টর নামক বিশেষ অণু। আমরা কিন্তু দেখলাম যে ইফেক্টর নামক বিশেষ অণুটা এই এনজাইমটার কার্যকারিতা কিন্তু নিয়ন্ত্রণ করতেছিল, ঠিক আছে। ইফেক্টর এনজাইমের অ্যাক্টিভ সাইট ছাড়া এলোস্টেরিক সাইটে এসে যুক্ত হয়। সো এখন আশা করি কাহিনী বুঝতে পারছো, এলোস্টেরিক সাইট জিনিসটা কি, কিভাবে সে যুক্ত হইলো। আশা করি বইয়ের এই কথাগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। এবং সে যখন হচ্ছে এলোস্টেরিক সাইটে যুক্ত হয় তখন অ্যাক্টিভেটর হিসেবে অথবা ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে। সে যুক্ত হওয়ার ফলে যদি নতুন সাবস্ট্রেটের জন্য যুক্ত হওয়াটা সহজ হয়ে যায় এনজাইমের আকৃতি পরিবর্তন হয়ে, তখন তাকে বলা হবে কি, তাকে বলা হবে সে হচ্ছে অ্যাক্টিভেটর।
অন্যদিকে সে যুক্ত হওয়ার ফলে যদি এনজাইমের আকার চেঞ্জ হয়ে এমন একটা অবস্থা তৈরি হয় যে নতুন সাবস্ট্রেটে সে আর যুক্ত হইতে পারতেছে না, তখন তাকে বলা হবে হচ্ছে সে হচ্ছে ইনহিবিটর। তখন তাকে কি বলা হবে? ইনহিবিটর বলা হবে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি হচ্ছে আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করছো তোমরা, একদম সহজে হচ্ছে সবকিছু বুঝতে পারছো। এবং বইতে যেরকম রসকসহীনভাবে কি বলা আছে না বলা আছে ওইরকম না, আমরা চেষ্টা করছি একটু বাস্তবধর্মী উদাহরণ দিয়ে, ঠিক আছে, ঘটকের সাথে তুলনা করে তোমাদেরকে এই সবগুলো জিনিস বুঝাইতে, এবং কিভাবে হচ্ছে একটা ওষুধ আমরা ডিজাইন করি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা সচরাচর আমরা যে ওষুধ খাই সেই ওষুধগুলো আসলে কোন মেকানিজমকে চিন্তা করে হচ্ছে ডিজাইন করা হয়, সেই জিনিসটা আশা করি বুঝতে পারছো। সো বায়োলজি এরকম ভাবে ফিল করে পড়তে হবে। আর সেক্ষেত্রে তোমার একটা রিলায়েবল সলিউশন হতে পারে আমাদের এইচএসসি 27-এর জন্য নেওয়া নেক্সট লেভেল বায়োলজি কোর্স। এই কোর্সে আমি 6টা সাইকেলে ভাগ করে তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টার পড়াচ্ছি। কোষ রসায়ন, যেটা থেকে আজকে ক্লাস নিলাম, সেটা হচ্ছে সাইকেল 3-তে পড়াচ্ছি। সো শুধুমাত্র সাইকেল 3তেও তুমি ভর্তি দিতে পারো, অথবা সবগুলো সাইকেলও কিনে ফেলতে পারো। কিভাবে ভর্তি হবা? একদমই সিম্পল। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সকল ডিটেলস দেওয়া আছে, তুমি জাস্ট ফার্স্ট কমেন্টে চেক করো এবং সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এইচএসসি 27-এর বায়োলজি কোর্সের যে কোনো সাইকেলে, এবং আমার সাথে হচ্ছে একদম সহজে মজার সাথে বায়োলজি শিখে একদম বস হয়ে যাও। তোমাদের সবার সাথে দেখা হবে কোর্সের ক্লাসে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।